প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর জন্য স্পেশালি, তবে এই ক্লাসটি দশম শ্রেণীর স্টুডেন্টরাও দেখতে পারো। এবং আজকের ক্লাসটি হচ্ছে কমার্সের স্টুডেন্টদের জন্য, বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য। আজকের বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের আমরা এর আগে ক্লাস করেছি, সেই ক্লাসে লেনদেন সম্পর্কে আলোচনা হয়েছে এবং লেনদেনগুলোর মধ্যে আমরা ব্যবসায় দলিলগুলো সম্পর্কে দেখেছি। আমরা ব্যবসায় দলিল বা প্রমাণপত্র যেটাকে বলি, ব্যবসা প্রমাণপত্রের মধ্যে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে চালান। আমরা আজকে শিখব চালান আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। আমরা গত ক্লাসে আমরা অলরেডি দেখেছি যে চালানটা তৈরি করা হয় বাকিতে যখন লেনদেন করা হয়। কোনো বিক্রেতা যখন বাকিতে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে তখন চালান প্রস্তুত করে থাকে। চালান তৈরি করা হয় তিনটি, এবং যখন নগদে পণ্যদ্রব্য বিক্রি করা হয় তখন তৈরি করা হয় ক্যাশ মেমো। আমরা আজকে ক্যাশ মেমোটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে চালান তৈরি করছে কে? চালান তৈরি করছে বিক্রেতা। ক্যাশ মেমো তৈরি করছে কি? বিক্রেতা। কখন তৈরি করে? যখন বাকিতে বিক্রি করা হয়। বাকিতে বিক্রয়ের সময়। এবং ক্যাশ মেমো প্রস্তুত করা হয় নগদে বিক্রয়ের সময়। তাহলে আমাদের বোর্ডে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি, অনুচ্ছেদের অংশবিশেষ দেওয়া হয়েছে, সম্পূর্ণ অনুচ্ছেদ আমরা এখানে দেইনি। আমাদের এই অঙ্কটি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর আলোকেই আমরা এখানে একটি অনুচ্ছেদ উল্লেখ করেছি। অনুচ্ছেদটার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, আজিজ স্টোরের নিম্নে কিছু লেনদেন উল্লেখ করা হলো। আমি একটা লেনদেন নিয়ে আপাতত আলোচনা শুরু করছি। জানুয়ারি ৩ তারিখে জনাব শাকিলের নিকট ২৫০০ টাকা দরে ২০ বস্তা চাল বিক্রি করা হলো, কারবারি বার্তা 10%। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এই জায়গায় বাকিতে বিক্রি করা হয়েছে। কিভাবে বুঝবো বাকিতে বিক্রয় করা হয়েছে? বাকিতে বিক্রয় হয়েছে, এটা আমরা কিভাবে কনফার্ম হব এখানে বাকিতে বিক্রয় হয়েছে? লক্ষ্য করি এখানে কোথাও নগদ কথা উল্লেখ করে দেওয়া নাই। তাহলে যখন নগদ দিয়ে বিক্রয় উল্লেখ নেই। পাশাপাশি দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের নাম বা কার কাছে বিক্রি করা হয়েছে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যখন উল্লেখ করে দেওয়া থাকে এবং নগদ বিক্রি হয়েছে বা নগদ কথাটা উল্লেখ করে দেওয়া নাই, তখন আমরা সেটা বুঝে নিব সেটা কি হয়েছে, বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে বাকিতে যদি বিক্রয় করা হয়ে থাকে তাহলে আমাদের কি তৈরি করতে হবে? আমরা ব্যবসার প্রমাণপত্র হিসেবে আমরা এটাকে বলতে পারি, এখান থেকে আমরা চালান তৈরি করতে পারি। তাহলে এই লেনদেন থেকে আমরা এখন চালান প্রস্তুত করব।
তাহলে আমি আবারও বলছি, চালান কে তৈরি করে? চালান তৈরি করে হচ্ছে একজন বিক্রেতা। তাহলে এই লেনদেনটাতে বিক্রেতাকে এবং ক্রেতাকে সেটা আমরা আইডেন্টিফাই করব। এখানে বিক্রেতা হচ্ছে বা প্রতিষ্ঠানের মালিকটাকে আজিজ স্টোর, এটা হচ্ছে বিক্রেতা। এই আজিজ স্টোর কি করছে? তিনি জনাব শাকিলের কাছে বিক্রয় করছে। তো শাকিলের কাছে যদি বিক্রয় করে থাকেন, তাহলে কিনলোটাকে, কিনলো কিন্তু হচ্ছে এখানে কে? শাকিল। তাহলে শাকিল হচ্ছে এখানে ক্রেতা আর আজিজ হচ্ছে এখানে বিক্রেতা। প্রশ্নে এদের ঠিকানা উল্লেখ করে দেওয়া থাকতে পারে। ঠিকানা যদি উল্লেখ করে দেওয়া থাকে, তাহলে আমরা ঠিকানাগুলোকে এখানে কি করব? জাবেদার চালানের মধ্যে অন্তর্ভুক্ত করব। আচ্ছা, আমরা বেশ কিছু কমান্ড দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমার দেখতে মনে হয় অনেকের একটু প্রবলেম হচ্ছে, যেটা বুঝতে পারছি আমরা, যে আমাদের হয়তোবা লাইভের কোয়ালিটিটা হয়তোবা ভালো নেই এবং তোমরা অনেকে দেখতে একটু কষ্ট পাচ্ছ। তো আমাদের আজকের যেহেতু ক্লাসটি লাইভে ফার্স্ট আমরা একটা পরীক্ষামূলকভাবে নিচ্ছি, এই ক্লাসটি সেম রেকর্ড করে তোমাদের আবার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আশা করা যায়। অনেকে লেখা বুঝতে পারছো না। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব, দেখা যাক আমাদের লেখা কেন বুঝতে পারছি না। আমি তো এখান থেকে ক্যামেরায় মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দেখি ক্লাসটা শেষ করার পরে আমরা বুঝতে পারবো যে যদি ক্লাসের কোয়ালিটি খুবই খারাপ হয়, তাহলে আমরা আবার নতুন করে ক্লাস হয়তো বা রেকর্ড করে তোমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিই। তো যাই হোক, আমরা এখন এখান থেকে কি তৈরি করব? আমরা এখান থেকে তৈরি করব চালান তৈরি করব। তাহলে চালান তৈরি করার জন্য ফার্স্টে আমরা একটা ছক কেটে নিই, যে এই ছকটার মধ্যে আমরা চালানটা তৈরি। তাহলে চালানটা তৈরি করতেছে কে? চালানটা তৈরি করছে আমাদের বিক্রেতা। তাহলে এখানে বিক্রেতাটাকে, এখানে বিক্রেতা হচ্ছে আজিজ স্টোর। তাহলে আমরা ফার্স্টে এখানে বিক্রেতার নামটা লিখে নিব বা প্রতিষ্ঠানের নামটা লিখে নিব, আজিজ স্টোর। আজিজ স্টোরের যদি কোনো ঠিকানা দেওয়া থাকে, তাহলে আমরা এখানে ঠিকানাটা আমরা লিখব। আমাদের এই অনুচ্ছেদে আজিজ স্টোরের কোনো ঠিকানা দেওয়া হয়নি, তাহলে আমরা এখন ডট ডট রাখলাম বা জায়গাটা একটু ফাঁকা রাখলাম, যে এই জায়গায় আমরা কি করব? আজিজ স্টোরে যে ঠিকানাটা থাকবে সেই ঠিকানাটা আমরা লিখব। এখন আমরা এমনও হতে পারে যে যে ঠিকানা যদি দেওয়া থাকে, সাপোজ আমাদের হয়তো বা দেওয়া থাকলো 28 বি নিউ মার্কেট, রাজশাহী। আমি আবারও বলছি, এই ধরনের যদি ঠিকানা আমার কোশ্চিনে দেওয়া থাকে বিক্রেতা সম্পর্কে, তখনই কিন্তু আমরা এই ঠিকানাটা লিখবো, তাছাড়া আমার লেখার প্রয়োজন নেই। এখন আমরা কি তৈরি করছি? আমরা তৈরি করছি চালান। তাহলে আমরা এখানে একটা চালান কথাটা লিখে নেব। এখন অনেকে এটাকে সুন্দর করে ডিজাইন করতে চায়, গ্রাফ টানতে চায়, তোমার বিষয়, তুমি যদি মনে করো ডিজাইন করে কালার ফুল করবা, করতে পারো, তবে সিম্পলি করলেই যথেষ্ট, আমাদের ডিজাইন করার প্রয়োজন নেই। আমরা এবারে এখানে যেটা করব সেটা হচ্ছে চালানের নম্বরটা কি, চালান নম্বর। এই চালান নাম্বারটা কোশ্চেনে অনেক সময় উল্লেখ করা থাকতে পারে।
যেমন এখানে এখানে হয়তো দেওয়া থাকলো যে চালান নং দেখাচ্ছে 123। তাহলে আমি এখানে চালান নম্বরে এখানে 123 কথাটা লিখব। যদি অনুচ্ছেদে থাকে তবে আমি চালান নম্বরটা লিখতে পারবো, তাছাড়া তো আমি লিখতে পারবো না। এই পাশটায় আমরা লিখবো তারিখ। তাহলে এখানে তারিখের কথা বলা হয়েছে, তারিখটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে তারিখটা দেওয়া আছে, তারিখ দেওয়া আছে জানুয়ারি 3। কত সাল? 2021 সাল। তাহলে আমরা একইভাবে লিখব 3 জানুয়ারি 2021। তাহলে আমাদের উপরের যে ফ্রেমটা সেটা হয়ে গেল। এখন এই চালানটা তৈরি করব এবং কার কাছে তৈরি করব, কার কাছে পাঠাবো? ক্রেতার কাছে। তাহলে এখানে ক্রেতার তথ্যটা এখানে দেওয়া লাগবে, ক্রেতাটা কে, ক্রেতার নাম ঠিকানাটা এখানে উল্লেখ করতে হবে। তাহলে এখানে ক্রেতাটা কে, ক্রেতার নাম ঠিকানা আমরা এখানে উল্লেখ করব। সেখানে আমরা এখানে লিখব ক্রেতার নাম আর ঠিকানা। তো ক্রেতার নামটা আমরা পেয়েছি, সেটা কি পেয়েছি? জনাব শাকিব। এখানে ঠিকানাটা কিন্তু আমরা অনুচ্ছেদে পাই নাই, তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে রাখবো, বা আমরা যদি অনুচ্ছেদে দেওয়া থাকে সেরকম ভাবে আমরা একটা ঠিকানা এখানে উল্লেখ করে দেব। এবার আমরা মূল ছকে চলে আসি। আমরা এখন এখান থেকে একটা ছক কাটবো। আশা করছি এই এতটুকুর মধ্যে আমাদের হয়ে যাবে। যেহেতু এখানে তারিখ আছে, আমরা এখানে তারিখ উল্লেখ করব না, এখানে উল্লেখ করব ক্রমিক নম্বর। একসঙ্গে একাধিক পণ্য যখন বিক্রি করা হবে তখন আমাদের ক্রমিক নাম্বারগুলো 1 2 3 4 করে আসবে। এখানে শুধুমাত্র একটি পণ্যের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কি, সেটা বলা হয়েছে চাল। এখন আমি চালের পাশাপাশি যদি ডাল বিক্রি করি তাহলে 1 নম্বর দিয়ে লিখবো চাল, 2 নম্বর দিয়ে লিখবো ডাল। এবার আমরা আসবো এখানে লিখবো মালের বিবরণ। মালের বিবরণ গড় পরিমাণ টাকা। তাহলে আমি 1 নম্বর দিলাম, 1 নম্বর আমরা এখন কি বিক্রি করতেছি? আমি বিক্রি করছি চাল, তাহলে আমি এখানে লিখলাম চাল। আমি আবারও বলছি, যদি আমাদের একাধিক প্রোডাক্ট হয়ে থাকে, চাল, ডাল, তেল, লবণ, তাহলে আমি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর দিয়ে এভাবে দিয়ে থাকি। এখন এখানে কি বলা হয়েছে যে 2500 টাকা দরে। তো দরটা কত? দরটা হচ্ছে 2500 টাকা দর। তারপরে কি বলা হয়েছে? পরিমাণটা কত? পরিমাণটা এখানে বলা হয়েছে 20 বস্তা। এই বস্তা কথাটা লিখে নিলে ভালো, না লিখলে সমস্যা নেই, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া আছে বস্তার কথাটা আমি লিখে নিব। তাহলে আমি এই দামটা কত হচ্ছে, আমি যদি আমি ক্যালকুলেশন করি যে এই যে 2500 সঙ্গে আমরা 20 গুণ করে দিব, কারণ 20 বস্তা আমি চাল কি করেছি, খেয়াল করি, চাল আমি বিক্রি করেছি। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে টোটাল আমি অ্যামাউন্টটা পেয়ে যাব বা দাম পেয়ে যাব, সেই দামটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব। তাহলে কত আসছে আমরা গুণ যদি করি, আমরা মনে হয় গুণফলটা বুঝতে পেরেছি। আমাদের দাম আসছে কত টাকা? আমাদের দাম আসছে
50,000, এটা কিন্তু আমরা রাফ করতেছি, ঠিক আছে? এটা কিন্তু আমরা রাফ করছি, এটা আমরা পরে কেটে দেব বা আমরা অন্য একটা চেষ্টা করব। এখন এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু আমরা বিক্রি করিনি, কিন্তু এখানে একটি কথা বলা হয়েছে যে কারবারি বারটা, খেয়াল করি আমরা, কারবারি বারটা বলা হয়েছে 10%। কারবারি বারটা 10%, তাহলে কার 10%? এই যে 50,000 টাকা আমার ভ্যালু হলো, দাম হলো, এই 50,000 টাকার উপরে আমরা কি করব? 10% রাখবো। তাহলে এখান থেকে আমরা কারবারি বারটাটা বাদ দিই, বাদ ডিসকাউন্ট, বাদ কারবারি বারটা 10%। তাহলে 50,000 টাকার আমি যদি 10% করি, 10% করলে হবে, খেয়াল করে দেখি, এখান থেকে 10% আমার হচ্ছে 5,000। তাহলে এই যে 5,000 টাকা, এই 5,000 টাকা কিন্তু আমি এখানে কি করবো? মাইনাস করব, ঠিক আছে? মাইনাস করে দিলে পেলাম কত টাকা? 45। ক্লোজিং করে দিলাম, কারণ আমার আর কোনো লেনদেন নেই। এখন এই যে 45,000 টাকাটা আসলো, এটা আমরা একটু কথাই লিখব, টাকা কথায় বা পরিমাণ যেটা আমরা কথায় বলতেছি, এই কথাটাই আমরা লিখব। কত টাকা আসছে? টাকা কিন্তু এসছে 45,000 টাকা। এই টাকাটা আমরা কি লিখব? কথায়। 45,000 টাকা মাত্র, ঠিক আছে? এরপরে আমাকে এখানে উল্লেখ করে দেখতে হবে যে এই যে আমরা পণ্যটা বিক্রি করলাম, বিক্রয় করতে যে কোনো প্রকার শর্ত দিয়েছে কিনা। অনুচ্ছেদে যদি আমার বিক্রয় শর্ত দেওয়া থাকে, তাহলে আমি এখানে বিক্রয় শর্তটা আমরা দিব। দেওয়া না থাকলেও আমরা এখানে বিক্রয় শর্ত কথাটা লিখে রাখবো। এখন অনুচ্ছেদে যদি দেওয়া থাকে এখানে যে বিক্রয় শর্ত, দুই বাই 10 নিট 30, এই বিক্রয় শর্ত সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে বিক্রয় শর্ত বলতে এখানে কি বোঝানো হচ্ছে। বিক্রয় শর্তটা কি? বিক্রি করতে যে আমি একটা শর্ত জুড়ে দিয়েছি, যেহেতু বাকিতে বিক্রি করেছি, তো বাকিতে বিক্রি করতে যে আমাদের বিষয়টা কি আসছে যে 2/10, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করা হয়, তাহলে 2% আরো বাটটা অ্যাড হবে। এটা হচ্ছে কারবারি বাটটা, তো 10% সে পেলই। পাশাপাশি 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে, তাহলে 2% নগদ বাটটা তাকে দেওয়া হবে, অর্থাৎ টাকা পরিশোধের সময় তাকে আরো 2% ছাড় দেওয়া হবে। নিট 30, অর্থাৎ 30 দিনের মধ্যে তাকে অর্থ পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে যদি অর্থ সে পরিশোধ না করে, তাহলে এই প্রমাণপত্রের সাহায্যে আমি আইনগত ব্যবস্থা নিতে পারবো, যে আমি আইনে দ্বারস্থ হতে পারবো যে আমি টাকাটা তার কাছ থেকে পাই, এবং এই কাগজটাই হচ্ছে তার প্রমাণপত্র। এই জন্যই আমরা এটাকে বলি লেনদেনের প্রমাণপত্র, বা ব্যবসার যে লেনদেনটা হচ্ছে তার প্রমাণপত্র। তাহলে বিক্রয় শর্ত যদি অনুচ্ছেদে দেওয়া থাকে, তাহলে আমরা এখানে লিখবো, এখানে লিখলাম বিক্রয় শর্ত 2/10 নিট 30। আশা করছি বিক্রয় শর্তের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন এই পাশটাতে আমরা একটা জিনিসটা করবো, সেটা হচ্ছে বিক্রেতার স্বাক্ষরের একটা জায়গা রাখা। বিক্রেতার স্বাক্ষর, তিনি এই জায়গায় একটা, যিনি বিক্রি করছেন তিনি সাপোজ একটা সিগনেচার করবেন। তো আমরা কিন্তু সিগনেচারটা আমরা করব না,
আমরা এই দাগও টানবো না, জাস্ট বোঝানোর জন্য বললাম যে আমরা একটা সিগনেচার এবং একটা দাগ এখানে উল্লেখ করা। আশা করছি আমরা বুঝতে পারছি। এবার চলে আসি এখানে আমরা একটি নোট করে আমরা লিখে রাখবো যে যেহেতু আমরা বাকিতে বিক্রি করছি এবং বাকিতে বিক্রয় করে থাকি কার কাছে, যার সঙ্গে আমার পূর্ব থেকে পরিচয় আছে এবং যার সঙ্গে পূর্ব থেকে একটা বিজনেস আমার রান আছে। তো আমরা তার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক রাখার জন্য এখানে আমরা একটা কথা লিখে রাখি, সেটা হচ্ছে কি বিশেষ দ্রষ্টব্যটা একেবারে লাস্টে লিখবো আমরা, সেটা হচ্ছে কি ভুল ত্রুটি। আমরা তো লেনদেনটা করতে যেতে অনেক সময় আমার ভুল ত্রুটি হতে পারে, সে কথাটা আমরা এখানে লিখে দেব যে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে, ঠিক আছে, ভুল ত্রুটি যদি হয়ে থাকে এর মধ্যে, এটা সংশোধন করে দেওয়া হবে। ভুল ত্রুটি সংশোধন যোগ্য। আর যদি আমরা ক্যাশ মেমো আকারে অর্থাৎ নগদে যদি আমরা বিক্রি করে থাকি, তখন কিন্তু এই জায়গায় আমরা লিখে থাকি বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। তো চালান এবং ক্যাশ মেমোর মধ্যে খুব একটা পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে অনুচ্ছেদে। অনুচ্ছেদে যদি আমরা দেখি যে নগদে বিক্রি করা হচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখব, তখন আমরা এখানে লিখব যে ক্যাশ মেমো। তাছাড়া বাদ বাকি টপিকসগুলো একই, আর লাস্ট এই জায়গায় আমরা লিখব বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। আমাদের মোটামুটি আজকে এই চালানের টপিকসটা তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয় ছিল। আমি আজকে বলেছিলাম যে আজকে তোমাদের সঙ্গে চালানের টপিকসটা নিয়ে আলোচনা করব। তারপরে যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, তো কমেন্টে তোমরা আমাকে জানাবা। আশা করছি আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব, আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসে আমি ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এই টপিকসগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আমি এর মধ্যে একটু বলে রাখি যে আমাদের যে করোনা পরিস্থিতিটা চলছে আমাদের, তো এটা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি। এর মধ্যেও আমরা তোমাদের পড়াশোনা চালিয়ে রাখার জন্য আমরা এই অনলাইনে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি এবং তোমরা এই অনলাইন ক্লাসগুলো করতে থাকবে। আশা করছি তোমরা সকলেই অনলাইন ক্লাসগুলো করবা। আর তোমাদের আরও বিষয়ে অনেকের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা হয়তো বা এই ফেসবুক পেজের মাধ্যমেই আমরা দিয়ে থাকি। তো তারপরেও হয়তো আমরা সবসময় আমরা ফেসবুক পেজটা দেখতে পাই না, তোমাদের হয়তো বা মেসেজের অ্যান্সারগুলো সঠিক সময়ে করতে পারি না, এই জন্য আমরা অ্যাকচুয়ালি আসলে আন্তরিক দুঃখিত। তো তারপরেও তোমাদের যে কোনো প্রকার সমস্যা সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, আজকের মতো এখানেই। ভালো থাকি সবাই, আল্লাহ হাফিজ।